কি বেদে তো এসব বলা নাই, স্মৃতিশাস্ত্রে বলা আছে। ওই যে বেদ একটা হলো বিদ্যা, শাস্ত্র কিন্তু স্মৃতিটাকে কিন্তু শাস্ত্র বলা হয়েছে, বুঝছো? তো এখন দেখো, আমরা যেহেতু কথাটা উঠলো, আমরা অষ্টাদশ অধ্যায়ে, তুমি কিছু বলছো, কি বলছো? যখন এই বিতক্ত মতে বৈশ্যের কর্ম বলা হয়েছে কৃষি, গৌরক্ষ, বাণিজ্য, যখন গুরুদেব তাকে উপনয়ন দেবেন, এইটাই দেখো উপনয়ন যেটা পৈতা বলে, পৈতাও বৈশ্য এই এলাকায় নাই, কিন্তু আগে ক্ষত্রিয়দেরকে প্রথমে 3 গুণের 3 প্যাসেরই পৈতে দেওয়া হতো, তারপর 3 দিন পরে আর 3 প্যাসের পৈতে পড়ানো। তার মানে কি জানো, প্রথমে বৈশ্য বানাছি, বৈশ্য বানিয়ে 3 দিন পরে, মানে এই 3 দিনে পড়া শেষ। আমরা যেমন আমাদের এই যে মাস্টার মাসারা এই 1 দিনে 2 দিনে এরা কিন্তু একেবারে শেষ করে দিবে। 14 দিনে সার্টিফিকেট পাওয়া, 14 দিনে সার্টিফিকেট পাওয়া তো তোমাদের তো যেমন পড়াইছে তো 14 দিনে লাগবে না, 3 দিনে একেবারে অষ্টাদশ অধ্যায় শেষ করে দেবে, অসুবিধা নেই। তো এই যে প্রক্রিয়াটা, যেমন এক সময় ছিল এই এলাকায় নাকি কাবুলিওয়ালারা আসছে, কাবুলিওয়ালারা টাকা পয়সা বাকি এটা সেটা জিনিস দিয়ে গেছে, কম্বল টম্বল দিয়ে গেছে, তো বলে অমুক সময় আসবো, কখন আসবে, ধান টান কাটা বিক্রি টিক্রি করবে, টাকা পয়সা দেবে। তো বলছে যে আজকে তো টাকা নাই, কোন দিন হবে, কালকে। ও বলে লাঠি হাত দিয়ে এরকম করেছিল, মানে ঘুমের মতন করছে, করে হ্যাঁ কাল হুয়া দো টাকা দো। তেমনিভাবে 3 দিনেই বৈশ্যের ক্লাস পাস, তারপর ক্ষত্রিয় ক্লাস দিয়ে দিল। তাহলে ব্রাহ্মণদের ওই পদ্ধতিতে 3 দিনে ওরা ব্রাহ্মণ হয়ে গেল। কিন্তু কথা ছিল 3 গুণের পৈতা, তো সেখানে কি আছে, পড়া হলো কৃষি, গোরক্ষ, বাণিজ্য, এই 3 পেশার পৈতা। কৃষি অর্থাৎ কি কৃষি, জমি জমার কৃষি। যদি আমরা বৈশ্যদেরকে কৃষি ধরি, তাহলে ক্ষত্রিয়রা কি হবে, তুমি তো ক্ষত্রিয় ঘরে কি কাজ, ক্ষত্রিয় ঘর কয় গুণের পৈতা, 6 গুণের। এটা হলো 2 প্যাস, 2 গ্রন্থি। এক গ্রন্থি হলো মানে দণ্ড, দণ্ড মানে হলো শাসন, একটা হলো এইটা হলো কায়দণ্ড, আর এটা হলো বাগদণ্ড। ক্ষত্রিয় হলো 2টা দণ্ড, কায়দণ্ড প্লাস বাগদণ্ড। তো এদের হলো শরীয়, তেজ, ধৃতি, দাক্ষং, যুদ্ধে চ পিয়পলায়নম, দানম, ঈশ্বর ভাবস্য, শাস্ত্রকর্ম স্বভাবজম। শৌর্য আর তেজটা একটা ধরছে, ধৃতি, দাক্ষং, যুদ্ধে চ পিয়পলায়নম, দানম, ঈশ্বর ভাবস্য, শাস্ত্রকর্ম স্বভাবজম। আচ্ছা, আমরা বাইরে ইয়ে করতে পারি না, না কারেন্ট তো বাইরে নেওয়া যায়, এটা তো আলোচনা এখানে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কৃষি, গোরক্ষা, বাণিজ্য, এটা হলো একটা। এই পড়াটা হয়ে গেলে কৃষিটা কি, জমি জমা, দেহ একটা জমি, দেহ জমিতে প্রাণরূপ হাল কর্ষণ করা যারা করে এরা কৃষক। গুরুদেব কি শেখাবে, হালের মুঠিয়ে কিভাবে ধরতে হয়। হাল বসলে তোমরা কোনোদিন
হাল দেখো না, দেখো হাল দেখছো, হালটা ধরাটাও আগেও হালও শিখছে মানুষ, পাইতো না। কারণ কোথায় গরু যা ফাল লাগে দিলে মুশকিল, গরু এক পাশে ধরে বেড়াচ্ছে। আর যারা এক্সপার্ট হালুয়া কিচ্ছু কোয়া লাগে না, গরু এমনি এমনি যাবার লাগছে। আর গরু সেনে হালুয়া, হালুয়া দেখিয়া গরু সে গরু কাজে না ইয়ার আমি তাহলে এই যে কৃষি গো রক্ষা, গো মানে হলো ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় এদেরকে শাসনে রাখা। বাণিজ্য, প্রাণের বাণিজ্য করবে, গুরুদেব এটা শিখে দেবে। 3 পেসের পইতে দিছে। আর কি তাদের হলো আচরণ কি হবে, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচ মার্জবম ব্রহ্মচর্য অহিংসা চৈব শারীরং তপ উচ্চতে। তপস্যা একটার সাথে আর একটার কানেকশন, এবং গীতায় এসবের একটা সুন্দর কানেকশন দিয়ে রাখছে। কার কি আচরণ হবে, একটা ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র সে কি করবে, প্যান্ট ট্যান্ট পরবে, মাথা টাথা আছড়িবে, বই ধরিয়া চাপবে, তাহলে এইটা একটা আচরণ। দেখো ক্ষত্রিয় শরীর তেজ ধৃতি দাক্ষ, শৌর্যশালী তেজশালী, ধৃতি মানে ধৈর্যের সাথে, দাক্ষ অর্থাৎ দক্ষতার সাথে। দক্ষতা কাকে বলে? এই পাপু তুমি খলাই বানবার পাও? খলাই খলাই দেখছো কোনোদিন? মাছও ঢুকেছো, বানবার পাও? একটা বানাইতে পারবে না মহেশ? খলাই একটা বানাইতে পারবে না? আর পারবে, আর কিন্তু সারাদিনে একটাও বানাবার পাবেন না, 2-4 দিনে হয়তো বা এখন পাখা এই যে বাঁশের, হ্যাঁ ধারা বানাতে চাবে, কিন্তু সেটাও ফিনিশিং হবে না। ইবিক্রস কাকে বলে? ইবিক্রস ইফিসিয়েন্সি বার, অর্থাৎ দক্ষ সীমা অতিক্রম করা, দক্ষতা। দক্ষতা কাকে বলে? শোনো, জানি কিন্তু দক্ষ নই। দক্ষকে নিজে করে, অন্যকে বলতে পারে, শিখে দিতে পারে, এ হলো দক্ষ। আমরা তোমাদের যে সার্টিফিকেটটা দিবে চাচ্ছি সেটা হলো এই ধরনের একটা কথা লেখা থাকবে যে শ্রী জীবন কুমার তিনি আজীবন স্বাধ্যায় পালন করবেন, অর্থাৎ তিনি গীতা পাঠ করবেন। তারপর আর কি করবেন তিনি? হ্যাঁ হ্যাঁ, তিনি অনুশীলন অব্যাহত রাখলে তিনি অন্যকে গীতা পাঠ, বিশুদ্ধভাবে গীতা পাঠ শিক্ষা দিতে সমর্থ থাকিবেন। আমরা কিন্তু এই সার্টিফিকেটটা দিতে চাচ্ছি। এই যে দক্ষ, দাক্ষং অর্থাৎ যুদ্ধে দক্ষতার সাথে যুদ্ধ করবে। এটা কোন যুদ্ধ? এই যুদ্ধটা কোথাকার? যুদ্ধ হলো তোমার মন বসতে চাচ্ছে না, কিন্তু জোর করেই বসে রাখতেছে, এটা যুদ্ধ নয়? এই যে আমরা গরমে অতিষ্ঠ হচ্ছি, তারপরেও আছি, বাইরে যাচ্ছি না, এটা কি যুদ্ধ নয়? আর যুদ্ধটা কি সবসময় নিজের দিকে টানা, তুমি একমতে আমি একমতে, তোমাকে আনলাম, তাহলে এই যে ধর্মযুদ্ধ, ওইখানেই হলো যুদ্ধ। যুদ্ধে চপে অপালনম, এই যুদ্ধ থেকে পলাবে না। আর কি কি হবে? দানম, এই প্রাণ কর্মরূপ যুদ্ধ যদি করো, কিছু না কিছু বিভূতি, এটা বিভূতি যোগ করো নাই, এগুলো তো খালি পড়া হলো না, তো তোমার মাঝেও কিছু বিভূতি অটোমেটিক ভাবে আসবে। 2-4টা লোক তোমার কথা শুনবে, এমনকি তোমার কথায় অনেক কিছু হইতে পারে।
কি তো দানম সাধনা শুরু করলেই মানুষের মধ্যে কিছু বিভূতি আসে। এইটা যদি দান না করে, দান অর্থাৎ কি, কোথায় ট্রান্সফার করতে হবে, হয় গুরু লেভেলে, না হয় অন্য কি। আমাদের দেখো কিছু কিছু সাধু আসে, দুই একটা কথা ফলা শুরু হয়, তারপর সে কবিরাজ সাজে যায়। কেন? কি কি বহিরিন্দ্রিয় অন্তরিন্দ্রিয়। যারা শুধুমাত্র বহিরিন্দ্রিয় দমন করে তাদের টাইটেল হয় গোস্বামী। গো মানে ইন্দ্রিয়। হ্যাঁ হ্যাঁ, গোস্বামীদের বলা আছে যে তারা এই বহিরিন্দ্রিয় তাদের কন্ট্রোলে, অর্থাৎ কর্তা। এই গুরুদেরকে কর্তা কর্তা করে দেখে না, কর্তা বলো না। কর্তা মানে কি? কর্তা মানে অন্য কর্তা নয়, এরা নিজের উপর নিজে নিয়ন্ত্রণ রাখছে, নিজের উপর নিজের সম্পূর্ণ কর্তৃত্ব আছে, এই জন্যই কর্তা নাম ধরেছে। হ্যাঁ গোস্বামী। এখন গোস্বামীর বেটা গোস্বামী এলা হয়েছে কি নাই, কিন্তু এই জন্য গোস্বামীর বেটা কোনোদিন গোস্বামী হইতে পারে না। আমাদের তো এইটাই অধঃপতনের মূল হলো, গোস্বামীর বেটা গোস্বামী হলো কিভাবে, ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণ। আমি এখন দেখাচ্ছি যে কেমন করে হবে, কেমন করে না হবে, হওয়ার সম্ভাবনা আছে। এটা প্রিন্সিপালের ছেলে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে ওইটাই যদি অরিজিন গন্ডগোল থাকে, ওইটাই যদি গন্ডগোল থাকে, এইখান থেকেই গেছে হলো ইন্ডিয়া, এখানকার নাপিত। নাপিতেরা সাধারণত ব্রাহ্মণের পাশে বেড়ায়, অনেক মন্ত্রতন্ত্র জানে, আর বেশি জানাও দরকার নেই। যা ওই এলাকায় ব্রাহ্মণ নাই, সে পরিচয় দিছে গজেন্দ্রনাথ চক্রবর্তী। এখানে নাম আসলে গজেন। গজেন মুখের কামে দিত, গজেন্দ্রনাথ চক্রবর্তী। তো এক ভট্টাচার্যের বাড়িতে ওখানে থাকছে, ছেলেটা দেখতে শুনতে ভালো, থাকছে ওখানে, বিয়ে টিয়েও করে ফেলেছে। তারপরে এই এলাকারই একজন লোক গেছে ওখানে, তার বোনের বাড়ি ওখানে। হঠাৎ করে শুনছে যে উমার হইল, বামন হইল গজেন চক্রবর্তী, ওর বোন কিন্তু জানে না। গজেন চক্রবর্তী, ঠিক আছে। তো একদিন দেখা হয়েছে, দেখিয়েছি, হ্যাঁ কিরে গজেন, হ্যাঁ দাদা, নিয়ে গেছে আড়ালত, নিয়ে গেছে, নিয়ে যায় পাও ধরি পড়ছে, দাদা আমাকে বাঁচান। বলে কি ঘটনাটা, কি কি হয়েছে, কি বুঝতে পারে নাই যে কি হয়েছে, না আমাকে বাঁচান তো না। আরে কি হয়েছে, কথাটা বল। যে আমি তো এখানে আসিয়া, আমি এলাকায় আমার অনেক যজমান। তো তোর যজমান থাকবি তো, তোর যে পেশা, তোর যজমান, নাপিতের যজমান আছে না, তো তোর যজমান থাকবে না, সেটা নয়। আমি এলাকায়, আমি ওই যে অমুক ভট্টাচার্যের মেয়ে বিয়ে করছি। হ্যাঁ করছিস কি রে? এবং আমার এখানে তো বহু যজমান, তার মানে তুই বামনগিরি করিস? বলে হ্যাঁ, কিন্তু এখন যদি আপনি যদি আমাকে, আমার একটু জীবন শেষ হয়ে গেছে, তো আমার মারি ফেলে যাও। হাত ধরছে, পাও ধরছে, ঠিক আছে, কথা দিচ্ছে তো কব না, তুই তোর কর্ম কর। আমার এলাকার মানুষ, তুই আসি এখানে যদি এতগুলো মানুষের উপর প্রভুত্ব করবে, ভালো কর। একে বাড়িতে নিয়ে যায়, খোয়াইছে, দোয়াইছে একেবারে, তারপর ধুতি এটা সেটা কত কিছু দিছে। দাদা আইসেন, পরিচয় করে দিছে শ্বশুরের সাথে, শ্বশুরের সাথে পরিচয় করে দিছে। এখন যাওয়ার 2 দিন, বাড়ি এসে 2 দিন আগে বইনক কইছে, হ্যাঁ বোন একটা কথা কই, কিন্তু খবরদার এ কথা কাউকে বলবি না। বলে কি কথা? ওই যে
আমার ওঠাকার গগন নাবি আসলো না। হ্যাঁ, তুই তো দেখিস নাই, গগন নাবিক দেখছিস, কিন্তু বেটা তোমরা আইসার আগতেই এই এলাকায় আসছে। কি নাম? বলে গজেন। হ্যাঁ, তা সে এখানে আসিয়া কিন্তু ওই অমুক ভট্টাচার্যের যে বেটিক বিয়ে করছে, তোমারে গজেন চক্রবর্তী, গজেন চক্রবর্তী। হ্যাঁ, এখন কি বলে সেই জন্যই কবার লাগছে, তুই এক কাম করিস, আমার এলাকার মানুষ এটা করি খায়, খাও, খবরদার তুই ডাকাস না, তোর কর্ম, তোর বাড়ির যেগুলো যেগুলো কর্ম হবে ডাকাস না। ভগ্নিপতিকে কোয়ার দরকার নাই, এ কথা খবরদার করিস না, কিন্তু এই তুই যে কোনো সল করিয়া অন্য বামন দিয়া করিস, এই কথা কিন্তু তোকায়া গেলাম। তখন হ্যাঁ, এর মধ্যেই এই 3-4 দিন পরে ইন্দ্রের পারত, তখন তো আর ইয়ে ছিল না ইন্দ্রের পারত, এখন এরই ননদ, তার বাড়ি পাশাপাশি, তা আমার বাড়িতে না পূজা হবে। ওই দিদি তোমার বাড়ি নিমন্ত্রণ দিয়ে আসবে, আইসেন কিন্তু। কি পূজা? বলে হ্যাঁ, গণেশ পূজা করবো। তো কোন ঠাকুর? কে কে তা? আমার তো গজেন ঠাকুর আছে, আর ফির কাক দেখাবো। ওই শোন একটা কথা কম, তোকে নিজের বলি একটা কথা কম, কিন্তু তুই যদি ফাঁস করে দিস মোর থেকে মান সম্মান শেষ হবে। মোয়ে দাদা মুখ একেবারে হাত ধরি কয়ে গেছে কিন্তু। তারপর কন তা কি কি কর না কম না, তুই কথা রাখবে না, তোর পেটও তো জানো, তুই কথা রাখবে না কন। এই যে তোমার হাত ধরি কনু, তোমার এই যে কলসিটা ধরি কম, মুই ইয়ে করবেন না। এই দিন ব্যাপার, এই 15 দিনের মধ্যে এখন বামনির কানে গেছে, পার্থ বামনির কানে কথা চলে গেছে। এখন বামনি ধরি ফেলেছে বামনক, আর তো এখানে থাকা যায় না। আর তোমাকেও বলি না দেখিয়া না শুনিয়া ছেলেটাকে দেখি তুমি এখানে কি সর্বনাশ করে ফেলাইলা। কি হয়েছে এটা কি? আরে জামাই বলে না উইয়া সারা বাড়ি ঝিটি পড়ে গেছে। আর এটা নিশ্চয়ই সত্য, আর সত্য না হলে কোনোদিন এইরকম ওই জামাই কিছু কয় না, খালি আরে আরে ঘরে কলকাতায় গেল কেন বা। এখন কি করবে করো, খুব ইয়া রাইতে ঘুমিয়ে পড়বে দেয় না, একেবারে বিরক্ত। হ্যাঁ তা কি হয়েছে না হয়েছে, তা কি হয়েছে? আরে আমিও তো ধোপা। এরকম হবে কেন? এইটা গরু নয়, ফ্রিজিয়ান গাই এটা নয়, মানসোদ্ভবা মনুষ্য। এইটা চোরের ঘরে সাধুর আবির্ভাব হয়, সাধুর ঘরে চোরের আবির্ভাব হয়। এটা ওই ফ্রিজিয়ান গাই বা যে অমুক নয়, একটা করে ফোঁটা থাকবে এরকম নয়। তাইলে মানুষের ওই লম্বা খাটো এরকম হইল না হয়, লম্বার বেটা খাটো, খাটোর বেটা লম্বা, চোরের বেটা সাধু, সাধুর বেটা চোর হইতো না। কারণ মানসোদ্ভব খালি শারীরিক দিক দিয়ে নয়। অতএব বোনেরা যতই স্ট্যাটাস দেখ, তাহলে এরকম হবে কেন? হ্যাঁ, তাহলে পালাবে কেন? সারা জীবন এমনি থাকবে, পালাবে কেন? তাহলে এটা তো হকা দেখা যাচ্ছে। শুধু এটা না পালানো নয়, আমার কথাটা হলো ওনারা ব্রাহ্মণ যদি হয় তারপরেও একটা জিনিস আছে, কি কি হইলে অসল ব্রাহ্মণ, অসল টাকা আছে না, কি কি হইলে অসল টাকা হয়? ছিললে পোড়া গেলে, আর কি হলে হয়? টেপ মারলে, আর কি হলে হয়? এগুলা অসল টাকা না। তারপরেও যদি নকল টাকা হয়, সেটা এই যেমন নকল টাকা, নকল ব্রাহ্মণ হয়েছে,
জাল আমি দেখছি স্ট্যাটাসটা, ওখানে আপনি ক্লাসিফিকেশন করেছেন ব্রাহ্মণ 10 প্রকার ব্রাহ্মণ আছে। ঠিক আছে, ওখানে আমি আমার একটা কমেন্ট করেছিলাম যে তাদের দ্বারা কি পূজা অর্চনা কি হবে? হ্যাঁ, তাদের দ্বারা পূজা অর্চনা হবে না, কিন্তু তারপরেও তারা ব্রাহ্মণ। হ্যাঁ, বংশগত তারা ব্রাহ্মণ থাকবেই, তাও কথার কোনো সমাধান নাই। আচ্ছা, আমার কথাটা হলো সেটা নয়। যারা দেবল ব্রাহ্মণ, অর্থাৎ কোনো দেবতার পূজা করে, বাঁধা পুরোহিত, অচল টাকা। যারা রাজার বেতনভোগ কর্মচারী, স্কুলের মাস্টার, অমুক তমুক, যেগুলো যেগুলো অনিল বাহাদুরি মাস্টারি করে নাই, সরকারের টাকা নেয় নাই, অচল টাকা। তোমার ওই শুভ চক্রবর্তী মাস্টার নয়, তোমার যে কার কথা কইলা ভাতিজা পঙ্কজ ভাদর মাস্টারি করে না, অচল টাকা। কিছু বললে বলে না অচল টাকা। আপনি সাধারণ হয়ে আমার সঙ্গে কথা বলেন, বামনগিরি আপনার দ্বারা হবে না, কারণ আপনি অচল। আমি আদলি হইতে পারি, আমি চল, কিন্তু আপনি টাকা বলতেছেন তো, বলে আমি টাকা, কিন্তু আপনি অচল টাকা, যেটা কোনো মূল্যই নেই। আমারটাও তো আটখান তো আদলির দাম আছে, দামই নেই। কথক ব্রাহ্মণ পাঠ করি বেড়ায়, গিদেল ব্রাহ্মণ কথা কয়া বেড়ায়, গণক ব্রাহ্মণ, এগুলো অচল মাল। তারপর অষ্টবর্ষা ভবেত গৌরী, নববর্ষা চ রোহিণী, দশবর্ষা ভবৎ কন্যা, তত ঊর্ধ্বং রজস্বলা, মাতা চয়েব পিতা তস্যা জ্যেষ্ঠ ভ্রাতা তথায়েব চ, ত্রয়কং নরকং জান্তি দৃষ্টা কন্যা রজস্বলাম। যে 8 বছরই কন্যা, আগে বিয়ে হয়েছে, এখনও ডাইরেক্টরি পঞ্জিকা একটা দেখবে, আনিও আছে, কি আছে, একটা মেয়ের বয়স দেখবা 6 বছর 3 মাসের পর 7 বছর 3 মাস, 8 বছর 3 মাসের পর 9 বছর 3 মাস হলো একটা মেয়ের বয়স, বিবাহের বয়স। তাহলে 8 বছরই মেয়েকে বিয়ে দিলে বাপে কি ফল পায়? গৌরী দান। গৌরী কেটা? গৌরীকে, আরে পার্বতী, সেই গৌরী দানের ফল পাইলা। 9 বছরই হলে রোহিণী দানের ফল, 10 বছরে বিয়ে দিলে কন্যা দানের ফল, আর 10 বছরের উপরে যদি হয় তাহলে এটা হলো কি রজস্বলা বলে ধরা হবে। আর রজস্বলা কন্যা যদি পিতৃগৃহে থাকে তাহলে তার বাপ, তার মাও, তার বড় ভাই, এগুলো সব নরকে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট নরক। আরে আগের টাকার বাদ, এটা শাস্ত্রটা আছে তো। তাহলে এই শাস্ত্র, তাহলে এখন যারা, যে মেয়েটা পিতৃগৃহে রজস্বলা হয়েছে তারাদেরকে বলছে বৃষলী, তাকে যে বিয়ে করছে সে বৃষলীপতি। সেই বৃষলীপতিকে যদি কোনো শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ করে সে যদি যায় তাহলে শ্রাদ্ধ পণ্ড। ওই বৃষলীপতিকে যদি পঙ্ক্তি ভোজন মানে কি, পঙ্কজ বসে যদি খায় তাহলে এটা সবগুলোই পতিত। শ্রাদ্ধ খাওয়াইয়া কেউ আছে না, খালি শ্রাদ্ধ খাওয়াইয়া কেন? কোনো লোক আছে যে বৃষলীপতি নয়? হ্যাঁ, তাহলে এইসব শাস্ত্র শোনো, কচু কাটা করে দেওয়া হবে। তোমরা পুরানা ধরে থাকতে চাচ্ছ তো, তোমরা তো একটাও মানো না। কোনটা মানো? তাহলে কোনটা মানবে বলো? তোমার সঙ্গে যে কথা বলবো তুমি বিশলীপতি, তোমার সঙ্গে কথা বলবো না। তুমি, তোমার সার্টিফিকেট ওটা জাল হয়ে গেছে, অসল সার্টিফিকেট, তোমার ডেট এক্সপায়ার। ওই কথাগুলো তো অনিল ভাদুরীকে বলা হয়েছে যখন ওইখানে হংস ধরে। আর পঙ্কজ ভাদুরী তো এখন অনিল ভাদুরী হংস ধরে যখন এই 11 দিন 13 দিন নিয়ে ওখানে খুব একটা লড়াই হয়েছে, কৃপা সিন্দুরে আছে না, এরা আমাদেরকে নিয়ে গেছিল। তো সোজা পথে না চললে তখন বাঁকা পথে যাইতে হয়, বাঁকা কথা যাইতে হয়। আপনি একজন অসল মাল, কারণ আপনি বৃষলীপতি, আপনি বিয়ে করেছেন
আপনার বুঝে যাচ্ছে যে আপনার স্ত্রী রজস্বলা হয়ে আপনি বিয়ে করছেন, অতএব আপনি বিশলিপতি, আপনি অচল টাকা, উপায় নেই। তো আমরা একটা নতুন সমাজ করতে চাই যেখানে ওই সব খালি শাস্ত্রে থাকলে হলো, দরকার কি? পঙ্কজ ভাদর আপনি লেখাপড়া শিখিয়ে তো মাস্টারি করতেছেন, তাই না? তা ব্রাহ্মণের তো একেবারে জ্ঞান একেবারে এমনি ঢুকের কথা, তা ঢুকলো কই? হ্যাঁ, লেখাপড়া করার দরকার কি? এমনিতে এখন ওই ব্রাহ্মণদের আবার হ্যাঁ, ঢাকা কি করা হয়? এগুলো তো হবেই। যেমন এই যে তুমি একটা শিক্ষিত ছেলে ধর্ম নিয়ে কালচার করে, বললাম কি দ্বিজ কারা? বলে ব্রাহ্মণ দ্বিজ। আরে ব্রাহ্মণ দ্বিজ হবে কেন? বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ এরা হলো দ্বিজ। আমাকে যে বলছে আমাদেরকে যে ব্রাহ্মণ শুধু দ্বিজ, ব্রাহ্মণ ছাড়া কেউ নেই। কে বলছে এটা? কে বলে এটা? ওই যে এক কানা কয় চলো এবার পারে, সেই সেটা কানা। এই কানার দলকে যদি কিছু বলা হয় এরা আবার খেপে যায়, রাজা থাকলে কথাবার্তা আমাদের সমাজটাকে একটা বিশৃঙ্খলা করে দেবে। আরে সমাজ তো বিশৃঙ্খল হয়ে আছে, সমাজের মাথায় পচা, সমাজের মাথায় পচা, এরা কিছু করে না, দেখবা। শোনো, আমি বলছি সনাতনী সংঘের সদস্যরা ছাড়া অধিকাংশই কিছু করে না। তুমি যা ওই পঙ্কজ ভাদুরীর ভোরবেলা যা বসে থাকবে, আমি পুরাণ দেবো বা স্মৃতিশাস্ত্র দেবো, ওই শাস্ত্রখান ধরে যা বসে থাকবে, যে কী বলছে তাকে বেদপাঠ করতে হবে। বেদপাঠ করে কি না করে দেখো, খালি ও কেন ব্রাহ্মণ, প্রত্যেকটা ব্রাহ্মণকেই, আরে ব্রাহ্মণ কেন, যে দ্বিজ তাহলে ক্ষত্রিয়দেরকেও বেদপাঠ করতে হবে। ওই তো একটা স্মৃতির একটা আইনে দিলাম, একটা ধারায় দিলাম, যো অনধিত্য দ্বিজ বেদান। অনধিত্য অর্থাৎ ওই পড়ে না, কি করে? কুরুতে অন্যশ্রম, অন্য শাস্ত্রাদি অধ্যয়ন করে, সে এই জীবনেই একটা শূদ্রত্ব প্রাপ্ত হয়। ব্রাহ্মণই থাকলো না, খালি ব্রাহ্মণ কেন, ক্ষত্রিয় থাকবে না, বৈশ্যও থাকবে না, তাহলে কি হবে? অতএব আসো একটা নতুন সমাজ গড়ি, এখানে যে করবে সে শ্রেষ্ঠ। এইখানে যেমন কি জীবন ফর্সা দেখিয়া, দেখতে শুনতে ভালো দেখিয়া, একটা ছেলে যদি, ছোট ছেলে যদি মনে করে খুব পারে, কে নাম্বারটা কে বেশি পাবে? বাস, বাস্তবে ছোট ছেলে পাবে, কিন্তু সামাজিক দৃষ্টিতে জীবন দেয়। ওই সমাজটা আমরা তৈরি করব, ওই সমাজটা আমরা তৈরি করব। বাবা তুই তো ছোট ছিস, তুই বড় হলে মেলাবো, তোর জীবনটা তো তখন মরে টাকা কিনা দেবে, এইভাবেই আর কি। হ্যাঁ, আমরা ওই সমাজটা তৈরি করতে চাই। ঠিক আছে, এখন দেখো ব্রাহ্মণের লক্ষণ বলছে, তাহলে এখন আমরা ক্ষত্রিয় জিনিসটা দেখলাম, এবার ব্রাহ্মণের দেখো, এটা কিন্তু কর্মের উপর নির্ভর করতেছে, এবং এটা সূত্র দিচ্ছি, এটা কিন্তু প্রাণকর্মেরই, এই কৃষিটা প্রাণকর্মেরই, প্রাণরূপ হাল দেহ জমিনে চাষ করতে হবে। এইটার এই কৌশলটা, এইটা হলো সাধারণ লেভেলের ছাত্র, প্রাইমারি ছাত্র। প্রাইমারি ছাত্র কি করতে হয়? আগে, এখন তো ডাঙাডাঙি না করলেও কিন্তু আগে কিছুদিন আগেও প্রাইমারি ছাত্র কি ব্যাগটা ধরে গেছে, মাস্টার যাতে ভয় করে, কঠোর শাসনের মধ্যে রাখা হয়েছে প্রাইমারি স্কুলের ছাত্র। হাই স্কুলের ছাত্র এরা কিন্তু নিজেই ভালো, কারণ এরা বুঝছে পরীক্ষার যেমন পড়ার সময় শুধুমাত্র অভিভাবকেরা একটু ডিস্টার্ব করে, বাইরে যাতে না আসে, কিন্তু সেই বলতেছে অমুক আসলে আমাকে যেন না ইয়া করে, খাওয়া দাওয়া সেই রকমের, সে পড়া পড়তেই তার ভালো লাগতেছে, সে কোনো কিছুতে সব কিছুতে ডিস্টার্ব ফিল করে। তো এইটাই হলো শরীয় তেজ ধৃতি দাক্ষং, ধৈর্যের সাথে, দক্ষতার সাথে, কৃতিত্বের সাথে সে পড়াশোনাটা করতেছে, অর্থাৎ সাধনা করতেছে।
ব্রাহ্মণের ইয়া হলো, দেখো ব্রাহ্মণের গণ, ব্রাহ্মণের কয় গুণের পৈতা? গণ। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যব বছর। আর্যব, স্নানং, বিস্নানং, আস্তিক্যম। কয়টা হলো? 9টা। এগুলো কিন্তু একটাও কর্ম নাই। পোস্ট অফিসের টাকা তুলে যেমন অটোমেটিকভাবে কি আসে? লাভ আসে। এই যে ক্ষত্রির যখন কর্মটা হয়েছে তখন তার মধ্যে ওই জিনিসগুলো আসে গেল। সম আসবে। সম মানে কি? অন্তরিন্দ্রিয়ের সাম্যতা। দম, বহিরিন্দ্রিয়ের সাম্যতা। তপ, তপস্যা, কায়িক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা। শৌচ, সুচিতা, মনে, বাক্যে, দেহে পবিত্র ভাব। তারপর ক্ষান্তি। ক্ষান্তিটা হলো শান্তি। ক্ষান্তি মানে ক্ষমাশীলতা। তুমি একটা অন্যায় করছো, একে ওখানে ধরিয়েছে ছাড়ে না, না মুখে যদিও দুইটা কথা বলে আগতেই ক্ষমা করিয়ে দিছে, কিন্তু হয়তো বা পরিবেশ ঠিক রাখার জন্য, শাসনের জন্য দুই কথা হয়তো বলেছে, কিন্তু সেই বলিয়ে মনত কিছু ধরে থাকবে না। হলো ক্ষান্তি, ক্ষমাশীলতা। আর্যব অর্থাৎ সরলতা। মনত যেটা, মুখত সেটা। মুখত একটা, মনত একটা না। আর কি? জ্ঞানম। জ্ঞানটা তো বলেছি জ্ঞান চর্চার দিকেই হোক আর বিতরণের দিকেই হোক, তার একটা ঐকান্তিক ইয়ে থাকবেই। বিজ্ঞান অর্থাৎ প্র্যাকটিস করা। সে নিজে প্র্যাকটিস করবে, অন্যকে প্র্যাকটিস করাবে। আস্তিক্য, আস্তিক্য কাকে কয়? আস্তিক মানে ঈশ্বরের বিশ্বাস। এখানে কেউ নাস্তিক আছে? নাই। তাহলে সবাই আস্তিক। আস্তিক কোথায় জানো? আস্তিক হইল ওই যে, আস্তিক হইল একটা 16 ফুট বাঁশ, তৈলাক্ত বাঁশ। এই বাঁশটার মধ্যে একটা বানর চড়ে, মিনিটে 3 ফুট চড়ে, পরের মিনিটে 2 ফুট নামে। সে 16 ফুট বাঁশ উঠতে তার কয় মিনিট সময় লাগবে? কয় মিনিট লাগবে? মনে করো 2 মিনিটে না, হ্যাঁ 1 মিনিটে সে উঠে হলো 3 ফুট, পরের মিনিটে নামে হলো 2 ফুট। কয় মিনিট সময় লাগবে? আর ধরো একটা মনে করো, কিন্তু ছাত্ররা সাধারণত ভুল করে ওই হিসাব করে, তাহলে 2 মিনিটে 1 ফুট উঠে। কিন্তু শেষের বার যখন উঠছে তখন বানর কিন্তু একটা নটকিছে, শেষের বারে তো আর নামে নাই। এইটার নাম হলো আস্তিক্য। কথাটা বুঝছো? হ্যাঁ, না, শেষের বারে বানর ধরে ফেলেছে, আর পড়বে না। সনাতন দীপিকার একটা গান আছে, তুমি পইতে নিয়ে হইলে ব্রাহ্মণ, তুমি পইতে নিয়ে হইলে ক্ষত্রি, সাধন করলে না। ধৃতি ক্ষমাদি গুণ না থাকলে তারে মানুষই বলে না। আর গুণেই ব্রাহ্মণ, গুণ না থাকলে তারে মানুষই বলে। মানুষই বলে না, আর তো ব্রাহ্মণ দূরের কথা। তো ওইখানে আস্তিক্য বুদ্ধি, শেষের কথাটাতে আছে আস্তিক্য। এই আস্তিক্য যদি একবার আসে ওখান থেকে আর পড়ে না। আর আমাদের আস্তিক্য কেমন? এখন জয়গুরু, ওখানে খুব ভালো করতেছি, তারপরে না এটা ভালো নয়, আর একদিকে আসতেছি। এখনই একজন কাক বলতেছি না উনি খুব ভালো লোক, এখনই একজন বললো না উনি খুব খারাপ লোক, হ্যাঁ ঠিক কথা উনি খারাপ লোক। স্থিরতা নাই। তাহলে এইটা হলো আস্তিক্য। তাহলে ব্রাহ্মণের মধ্যে তুমি খুঁজবা এগুলার, তাহলে খোঁজার জন্য এই গ্রেডগুলো তোমাকে জানতে হবে না?
যে একটা লোক ব্রাহ্মণ, এখন বাপের বেটা ব্রাহ্মণ, ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণ, বেশ ভালো কথা। তার মধ্যে এই গুণগুলো আছে কি না? এই গুণগুলো থাকতে পারে না, কারণ কি জানো, এটা তো করিয়ে অর্জন করবে। যদি ক্ষত্রি ভালো হয়, ওই যে ইয়া করে নাই বিডিআর এখানেও বোধহয় লেখা আছে, লালমনিরহাটেও, রংপুরের ওখানে লেখা আছে বিডিআরদের ওই ট্রেনিং সেন্টারে ওখানে, যে ট্রেনিংয়ে যদি ঘাম ঝরে যুদ্ধে রক্ত কম ঝরবে। ক্ষত্রির পড়াটা যদি ভালো হয় তার মধ্যে ব্রাহ্মণত্ব আসা শুরু করে দেবে, অটোমেটিকভাবে আসা শুরু করে। এইটা জন্ম দিয়ে, হ্যাঁ জন্ম দিয়ে হবে ভালো, কারণ একটা মাস্টারের ছেলে মাস্টার হওয়া তো সম্ভাব্যতা বেশি আছে, কারণ তার পরিবেশটা ভালো আছে। বরঞ্চ হালুয়া চাষার বেটা একটা মাস্টার হওয়াটা একটা কঠিন। তা সকালে গরু ধরি যাওয়া, অমুক করা তমুক করা। আর একটা ব্রাহ্মণের ছেলে যদি সে অরিজিনালি ব্রাহ্মণ হয়, তো ব্রাহ্মণ কখন উঠবে? ওটা অবশ্যই ভোরে উঠবে। সে তার শরীর ঠিক করবে, শারীরিক ব্যায়াম করবে, সে তার 5টা যজ্ঞের মধ্যে সে দেবযজ্ঞ করা শুরু করে দেবে, সে নিজে অধ্যয়ন করবে। তা বলাই আছে অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন দান প্রতিগ্রহ, তো তাকলে করতে হবে। কিছু করে না তার নাম হলো ব্রাহ্মণ, কিছু করে না তার নাম হলো হিন্দু। বলো বলবে তো দ্বিজ কিভাবে হয়? দ্বিতীয় জন্ম। আচ্ছা ঠিক আছে, আরেকদিন মানে হয়তো কালকে বা যে কোনো সময় আমরা দ্বিজ সম্পর্কে বলতে পারবো। তবে এগুলার সমাধান তোমরা কোথাও পাবে না। তোমরা ওই তারের কাছে, ডাকাইতের কাছে জানতে চাচ্ছ যে এই হ্যাঁ ডাকাইতের কাছে জানতে চাচ্ছ আমাদের সম্পদ কিভাবে রক্ষা করবে। সে তো বলবে তোমরা ঘর দৌড় মেলে দিয়ে থাকিও, সোনা দানা বাড়িতে আছে বলে আছে, তাহলে ইয়াতে ট্রাঙ্কে না রাখিয়ে এমনিতেই সিকিয়ার মধ্যে রাখি দিয়ে। তাছাড়া পৃথিবীতে শোনো, ওই যে আমাদের রামের সাথে সাথী হয়ে গেল রাবণের ভাইয়ের নাম কি? বিভীষণ। বিভীষণ এগুলো হলো একটু পচা গপ্প। সেটা হলো এই পচা গপ্পটা হলো, বিভীষণ যখন ওই সপক্ষ ত্যাগ করিয়া এখানে আসছে, লক্ষণ তো একেবারে মানবে না। এটা কথা হলো একটা, ওই তার বিশ্বাস হলো ভাই হোক আমরা বিশ্বাস করবো, এটা হইতে পারে না, আপনি এটা হইতে পারে না, একে ভাগান। তখন সে প্রতিজ্ঞা করেছে যে আমি যদি আপনাদের সঙ্গে বেইমানি করি তাহলে আমি কলিতে ব্রাহ্মণ হব। আমি যেন কলিতে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করি, 1 নম্বর একটা প্রতিজ্ঞা করছিল। যাই হোক, এইটা বড় কথা নয়। কথাটা হলো, তো পড়াশুনা করে কি? পড়াশুনা করিয়ে মাস্টারি করে। ওনারা প্রাকৃতিক জাত, প্রাকৃতিকভাবেই ওনারা ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ। তাহলে ভালো কথা। হ্যাঁ, পুরাণটা বেশি খাটে। ঠিক আছে। এরকম একটা করতে দেখলাম, একজন কমেন্ট করছে ব্রাহ্মণ আমের গাছে আমই হয়, অন্য কাঁঠাল হয় না। আমি আবার মন্তব্য রিপ্লাই দিলাম যে অনেক সময় আমের গাছে পচা আমল হয়। হ্যাঁ, অধিকাংশ আম পচে যায়, ওষুধ টষুধ দিলে খাওয়াই মুশকিল। এখন আমরা যে পদ্ধতিটা করেছি সেটা হলো, এই যে আমাদের উপসহকারী কৃষি অফিসার, এনারা দেশি বড়াইয়ের গাছে কি লাগায়? উন্নত জাতের লাগায়। কি পদ্ধতি? কাটিং, অর্থাৎ চোখ লাগায়।
উপনয়ন মানে কি? নিকটে এখানেও হলো চোখ লাগানো। তো ওই চোখ লাগাইলে কি হয়, চোখ লাগানোর পর বলে দেওয়া হয় যে নিচে বা উপরে যদি কোনো কুশি থাকে, এমনি তো কাঠি দেবেই, কোনো কুশি যদি ধরে তাহলে এই কুশি রাখা চলবে না, ভাঙি ভাঙি দিতে হবে। ভাঙি দিলে কি হবে, কয়েকদিনের মধ্যে যে নতুন কুশিটা এইটা বড় হবে, ওর পাতাটা সেরকম হবে, হলপলা হয়ে যাবে। কিন্তু যদি ওই কুশিগুলো আগে থাকে তাহলে কি হবে, তাহলে এইটা আর পাত্তা পায় না, বলবান হয় না, চ্যামটা লাগে থাকে। তো উপনয়নের মাধ্যমে মানুষের স্বভাবের পরিবর্তন হয়। এটা গাছের যদি স্বভাব পরিবর্তন হইতে পারে, পারে মানুষের হবে মানুষের স্বভাব পরিবর্তনের জন্যই উপনয়ন। এখন কথাটা হলো, কানাকে হাইকোর্ট দেখালে পাপও নাই পুণ্য নাই, তো অসুবিধা কি আছে? ওনারা থাকুক, এটা ওনারা ব্রাহ্মণেই থাকুক, তো থাকুক, আমাদের সঙ্গে তাদের কোনো একটা লড়াই আছে? ওনারা কি এখানে গীতা পড়বে আসছে? না। ওনারা কোনোদিন মনে করছে যে গীতা পড়াইতে হবে? নেক্সট একটা অনুষ্ঠানে হুম বলি হুম